বিশাল জেলাশাসক কার্যালয়ের সেই ছমছমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষটি আজ যেন এক গুমোট স্তব্ধতায় ভারী হয়েছিল। বাইরে সাধারণ মানুষের আর্তনাদ আর অভিযোগের লম্বা কাতার, আর ভেতরে সেই বিশাল মেহগানি কাঠের চেয়ারে বসেছিলেন জেলার সবচেয়ে দাপুটে এবং ন্যায়নিষ্ঠ অফিসার অরণি আইএএস, যার চোখের ইশারায় বাঘা বাঘা ভূমিদস্যুদের মেরুদণ্ড কেঁপে ওঠে, যার সততার গল্প পুরো রাজ্যে ছড়িয়ে আছে। অরণির তীক্ষ্ণ চোখের মণি আর অবিচল ব্যক্তিত্বের আড়ালে লুকিয়েছিল এক প্রশান্ত মরুভূমি, এক দীর্ঘ ৮ বছরের হাহাকার। এই ৮ বছর তার কাছে কেবল ক্যালেন্ডারের পাতা উল্টোনো ছিল না, বরং ছিল প্রতিটি সেকেন্ডে এক প্রিয় মানুষকে হারানোর তীব্র বিষাদ। অরণির জৌলুসপূর্ণ কেরিয়ারের পেছনে আসলে থমকেছিল এক অপূর্ণ বিচার আর এক অমীমাংসিত অপেক্ষার প্রহর। ম্যাডাম, এই খাস জমির নথপত্রে আপনার সইটা বড্ড জরুরি ছিল। অরণির ব্যক্তিগত সহকারী সৈকত সাহেব খুব কুণ্ঠার সাথে একটি ফোল্ডার সামনে বাড়িয়ে দিলেন। অরণি নির্বিকার চিত্তে ফাইলটার উপর চোখ বুলিয়ে কলম চালিয়ে দিলেন। এরপর দৃঢ় স্বরে বললেন, সৈকত সাহেব, আজকের পরবর্তী সব সূচি বাতিল করুন। আমাকে এখনই শহরের উত্তর প্রান্তের সেই পুরনো গঞ্জে যেতে হবে। নদীর ধারের বস্তি উচ্ছেদের যে অভিযোগ এসেছিল, আমি নিজে গিয়ে সরজমিনে তদন্ত করতে চাই। সৈকত সাহেব কিছুটা আমতা আমতা করে বললেন, কিন্তু ম্যাডাম, ওখানটার পরিস্থিতি তো এখন মোটেও স্বাভাবিক নয়। আমি যা বলেছি তাই করুন, গাড়ি বের করার নির্দেশ দিন। অরণির কণ্ঠে এমন এক কর্তৃত্ব ছিল যে পুরো দপ্তরে আর কারও টুং শব্দ করার সাহস হল না। কিছু মুহূর্তের ব্যবধানেই নীল বাতি লাগানো সরকারি জিপটি ছুটতে শুরু করল, যার পেছনে ছিল সশস্ত্র পুলিশের কনভয়। ব্যস্ত সড়কের ভিড় ঠেলে যাওয়ার সময় জানলার বাইরে দিয়ে অরণি অনমনে তাকিয়েছিলেন। বাইরের এই নিরন্তর ছুটে চলা পৃথিবীটা দেখে তার বারবার সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছিল। সেই দিনগুলো যেখানে তার স্বামী আকাশ ছিল তার ছায়া হয়ে। আকাশ ছিল একজন সজ্জন, সত্যনিষ্ঠ এবং তাকে পাগলের মতো ভালোবাসা এক মানুষ। ঠিক ৮ বছর আগে এক কালবৈশাখী ঝড়ের রাতে আকাশ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। অরণি তখন আকাশ পাতাল এক করে তাকে খুঁজেছিলেন। গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে প্রশাসনের শীর্ষস্তর পর্যন্ত সব দরজায় কড়া নেড়েছিলেন। সবাই ধরে নিয়েছিল আকাশ আর এই ধরাধামে নেই, কিন্তু অরণির অন্তরাত্মা কোনোদিন সেই রূঢ় সত্যটা স্বীকার করতে পারেনি। গাড়িবহর তখন শহরের প্রাচীনতম মোড় শাপলা চত্বরের সিগন্যালে এসে দাঁড়াল। লাল বাতির সংকেতে চারদিকে তীব্র হর্ন আর গাড়ির ধোঁয়ার ভিড়। ঠিক তখনই অরণির দৃষ্টি স্থির হয়ে গেল জানলার ঠিক ওপারের ফুটপাতে। কড়া রোদে তপ্ত পিচের ধারে এক ভিখারি বসেছিল। তার গায়ে ছিন্ন ভিন্ন ধুলোমাখা পোশাক, রুক্ষ অবিন্যস্ত চুল আর মুখ ভর্তি জঙ্গল হয়ে যাওয়া দাড়ি গোঁফ। জীর্ণ শরীর নিয়ে সে পথচারীদের দিকে কাঁপানো হাত বাড়িয়ে আর্তনাদ করছিল, দয়া করুন বাবু, ২ রাত পেটে দানাপানি পড়েনি, খোদার নামে কিছু দিয়ে যান। অরণি তার প্রশাসনিক জীবনে এমন দৃশ্য প্রতিনিয়ত দেখেন। ঘরহীনদের জন্য তিনি থাকার ব্যবস্থাও করেছেন অনেক। কিন্তু আজ একটা ক্ষুদ্র জিনিস তার হৃৎস্পন্দন যেন থামিয়ে দিল। সেই লোকটির বাম হাতের কবজিতে একটা অতি পরিচিত কালো সুতো বাঁধা ছিল, যাতে ঝুলছিল একটি বিশেষ নীল রঙের রুদ্রাক্ষ। অরণির চোখের মণি বিস্ময়ে বড় হয়ে গেল। তার বুকের ভেতরটা এমনভাবে ধরফর করছিল যেন এখনই শ্বাসরুদ্ধ হয়ে যাবে। নীল রুদ্রাক্ষ! ঠিক এই রুদ্রাক্ষটাই তো তিনি বিয়ের প্রথম বছরে আকাশের হাতে পরিয়ে দিয়েছিলেন, যাতে সব অশুভ শক্তি তাকে রক্ষা করে। গাড়ি থামান! অরণি প্রায় চিৎকার করে উঠলেন। চালক ভড়কে গিয়ে সোজোরে ব্রেক চাপলেন। পেছনের পুলিশের গাড়িগুলো কর্কশ শব্দে দাঁড়িয়ে পড়ল। নিরাপত্তা রক্ষীরা দরজা খুলে দেওয়ার আগেই অরণি ক্ষিপ্র গতিতে রাস্তায় নামলেন। সেই ব্যস্ত মোড়টি যেন মুহূর্তের জন্য নিথর হয়ে গেল। রাজকীয় গাড়ি থেকে জেলার সর্বোচ্চ কর্মকর্তা এমন উদ্ভ্রান্তের মতো নামছেন দেখে ট্রাফিক পুলিশরা হন্তদন্ত হয়ে ছুটে এলেন। ম্যাডাম, কি হয়েছে? আপনার কি শরীর খারাপ লাগছে? পুলিশ পরিদর্শক বিচলিত হয়ে প্রশ্ন করলেন। কিন্তু অরণির কানে কোনো শব্দ পৌঁছচ্ছিল না। তার সমস্ত অস্তিত্ব তখন ওই ধুলোবালি মাখা মানুষটার ওপর নিবদ্ধ। তিনি পা টিপে টিপে সেই ভিখারিটির দিকে অগ্রসর হলেন। প্রতিটা কদম আগানোর সাথে সাথে মনে হচ্ছিল তার পায়ের তলার শক্ত মাটিটুকু ধসে যাচ্ছে। যখন ভিখারিটি দেখল একদল পুলিশ আর একজন বড় অফিসার তার দিকে আসছেন, সে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে গুটিসুটি মেরে পেছনের দিকে সরতে লাগল এবং জোর হাত করে কাকুতি মিনতি শুরু করল।
হুজুর, আমাকে মারবেন না। আমি কোনো ছিচকে চোর নই। আমি তো কেবল এখানে বিশ্রাম নিচ্ছিলাম। সরকার, দোহাই আপনাদের, আমাকে গারদে পুরবেন না। সে আতঙ্কে মাটিতে মাথা খুঁড়তে লাগল। তার কণ্ঠস্বরে এমন এক নিঃস্বতা ছিল যে অরণির বুকটা ফেটে যাচ্ছিল। অরণি তার ঠিক সামনে এসে স্থির হলেন। তার চোখের কোণ বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছিল, যা তিনি সামলাতে পারছিলেন না। আশেপাশে ভিড় জমানো উৎসুক জনতার পুলিশ বাহিনী বিমূঢ় হয়ে দেখছিল কেন একজন পাষাণ হৃদয়ের মতো কঠোর ডিএম ম্যাডাম একজন ভিখারির সামনেই কান্নায় ভেঙে পড়েছেন। অরণি কোনো কিছুর তোয়াক্কা না করে সেই তপ্ত ধুলোর ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার লক্ষ টাকার রেশমি শাড়ি ধুলোয় মলিন হচ্ছে কিনা সেই হুঁশও তার ছিল না। তার প্রকম্পিত হাত দুটি সেই ভিখারির মলিন মুখের দিকে বাড়ালেন। আকাশ। অরণির কণ্ঠ চিরে কি বলেই একটি নামই শোনা গেল। দীর্ঘ ৮টি বসন্ত পর তার ওষ্ঠাধর থেকে এই নামটা এত তীব্র মমতায় উচ্চারিত হল। ভিখারিটি চোখের ভয়ে পাতা মেলল। তার কটরগত চোখ আর চেহারায় অজস্র পুরনো ক্ষতের দাগ। সে অরণির দিকে তাকাল। তার ঘোলাটে নির্জীব চোখগুলো কিছুক্ষণ অরণির মায়াবী মুখে থমকে রইল। আকাশ, তুমি তো সেই। চিনতে পারছো আমাকে? আমি তোমার অরণি। অরণি কান্নায় ভেঙে পড়ে তার কাঁধ আঁকড়ে ধরে ঝাঁকাতে লাগলেন। লোকটি বিদ্যুৎ চমকের মতো ছিটকে পেছনে সরে গেল, যেন সে কোনো উত্তপ্ত অগ্নিপিণ্ড স্পর্শ করেছে। না না, আমি আকাশ নই। আমি তো বদ্ধ পাগল। লোকে আমাকে উন্মাদ বলে ডাকে। আপনি চলে যান এখান থেকে, বড় দিদিমণি। আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। সে নিজের মাথাকা দুই হাঁটুর মাঝখানে গুঁজে বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে শুরু করল। কিন্তু অরণির মনে এখন আর কোনো সংশয়ের অবকাশ ছিল না। সেই রুক্ষ দাড়ি, ছিন্ন বস্ত্র আর ধুলোর আস্তরণ তার অন্তর্দৃষ্টিকে ফাঁকি দিতে পারেনি। এই সেই চোখ যা অরণি প্রতিদিন তার শোবার ঘরে আকাশের ছবির মধ্যে খুঁজে বেড়াতেন। অরণি তার দুই হাতের তালুতে সেই মুখটা তুলে ধরলেন। আকাশের কপালে বাম পাশে ঠিক সেই পুরনো কাটা দাগটা এখনও উজ্জ্বল ছিল, যা ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে হয়েছিল। তুমি আমার আকাশ, হে দয়াময়, তোমার এই হাড় জিরজিরে দশা কে করল? কে তোমাকে এই পথে নামালো? বন্ধুরা, অরণি হাহাকার করে কাঁদতে কাঁদতে আকাশের জীর্ণ বুকের উপর আছড়ে পড়লেন। রাস্তার শত শত মানুষ আর সশস্ত্র পুলিশ বাহিনীর সামনে বসে তিনি অঝরে বিলাপ করছিলেন। আকাশের পুরো শরীর যেন অসাড় হয়ে গিয়েছিল। তার বোধশক্তি কাজ করছিল না যে আসলে কি ঘটছে। তার স্মৃতির ওপর যেন এক দুর্ভেদ্য ঘন কুয়াশার চাদর মোড়ানো ছিল। কিন্তু অরণির তপ্ত চোখের জল আর সেই স্পর্শে তার মগজের কোনায় আটকা পড়া কোনো বিস্তৃত স্মৃতি পুনরায় উকি দিতে লাগল। তার থরথর করে কাঁপা ঠোঁট দুটি আধো আধো স্বরে বলল, "অ- অরণি।" সেই কণ্ঠস্বর ছিল মৃতপ্রায় মানুষের মতো ক্ষীণ। এই ডাকটা শোনামাত্রই অরণি তাকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। "হ্যাঁ আকাশ, আমি অরণি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে আমাকে একা ফেলে? তুমি জানো না তোমাকে আমি পৃথিবীর কত কোণে খুঁজেছি? ৮টা বছর, এই ৮টি বছর আমি প্রতিটি দিন এক একটা যুগের মতো পার করেছি। তোমাকে ছাড়া আমার অস্তিত্ব ছিল মরুভূমির মতো। আর তুমি, তুমি এই অবর্ণনীয় কষ্টে এখানে কাটাচ্ছ।" আকাশের চোখ দিয়েও তখন জলের ধারা নামতে শুরু করেছে। তার হাড় সর্বস্ব শরীরটা কাঁপছিল। সে তার কর্দমাক্ত হাত দিয়ে অরণির গাল স্পর্শ করার চেষ্টা করল, কিন্তু হীনমন্যতায় আবার হাত কুটিয়ে নিল। আমি আমি বড্ড অপরিষ্কার অরণি। আমাকে স্পর্শ করো না। আমি তোমার পাশে বসার যোগ্য নই। আমার সব কথা ধুয়ে মুছে গিয়েছিল। আমি জানতাম না আমার পরিচয় কি। মানুষ আমাকে জানোয়ারের মতো মেরেছে। আকাশের কথাগুলো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। চুপ করো, আর একটা কথাও নয়। অরণি কাঁদতে কাঁদতে তার শীর্ণ আঙুলগুলোতে অজস্র চুমু খেলেন। তুমি আমার স্বামী, আমার জীবন দেবতা। এই দুনিয়ার কোনো অশুভ শক্তি তোমাকে আমার কাছে অপবিত্র করার ক্ষমতা রাখে না। চলো এখান থেকে, এক্ষুনি ওঠো। পেছনের পুলিশ অফিসাররা, ব্যক্তিগত সহকারী সৈকত সাহেব আর সেই মোড়ে জমে থাকা মানুষের দল স্তব্ধ হয়ে এই অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করছিল। কারো বিশ্বাস হচ্ছিল না যে তেজস্বী নারীর একটি নির্দেশে পুরো জেলার শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তার স্বামী বিগত কয়েক বছর ধরে সেই একই শহরের রাস্তায় মানুষের লাথি ঝাঁটা খেয়ে ভিক্ষা করছিল। বন্ধুরা, অরণি নিজে নিজের শক্তি দিয়ে আকাশকে হাত ধরে টেনে তুললেন। আকাশ এতটাই চলশক্তিহীন ছিল যে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও তার ছিল না। অরণি নিজের কাঁধের উপর তাকে ভর দিলেন এবং নিজের সরকারি গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন।
যার দরজা তখনও হা করা ছিল। ম্যাডাম, পুলিশ পরিদর্শক কিছুটা কুণ্ঠাবোধ করে আকাশকে ধরতে চাইলেন। পেছনে সরুন। অরণি এমন তীক্ষ্ণ স্বরে ধমক দিলেন যে পরিদর্শক ৩ কদম পিছিয়ে গেলেন। খবরদার, কেউ যদি আমার স্বামীকে অবজ্ঞাভরে স্পর্শ করার সাহস দেখায়, আমি তাকে তক্ষুনি চাকরিচ্যুত করব। ইনি আমার প্রাণের স্বামী, এবং আমি তাকে নিজেই নিয়ে যাব। অরণি আকাশকে অতি সন্তর্পণে গাড়ির গদিযুক্ত পেছনের আসনে বসালেন। নিজে তার পরম মমতায় পাশে বসলেন এবং নিজের দামি সুতি ওড়না দিয়ে তার মুখের ঘাম আর লেগে থাকা ধুলোবালি মুছতে লাগলেন। চালক, সরাসরি বাংলোর দিকে গাড়ি ঘোরান। আর সৈকত সাহেব, মেডিকেল কলেজের শ্রেষ্ঠ চিকিৎসকদের অবিলম্বে আমার বাসভবনে উপস্থিত হওয়ার নির্দেশ দিন। যদি ৫ মিনিটের হেরফের হয়, তবে আমি সেই হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেব। অরণির কণ্ঠে আবার সেই পুরনো প্রশাসনিক কঠোরতা ফিরে এলো, কিন্তু তার পল্লবজোড়া তখনও জলে টুইটম্বর ছিল। গাড়িটি ঝড়ের গতিতে সাইরেন বাজিয়ে জেলা শাসকের সরকারি বাংলোর ফটকের দিকে ধাবিত হল। গাড়ির ভেতর আকাশ তখনও কাঁপছিল। সে বারবার অরণির দিকে তাকাচ্ছিল, যেন তার বিশ্বাস হচ্ছিল না যে এটি কোনো স্বপ্ন নাকি মায়া। অরণি, আমার খুব ভয় করছে। ওরা আবার আমাকে ধরে নিয়ে যাবে। ওরা আমাকে আবার নিগ্রহ করবে। আকাশ আতঙ্কিত হয়ে জানলার বাইরে তাকিয়ে বিড়বিড় করল। অরণি তার শীর্ণ হাতটা নিজের হাতের মুঠোয় পুড়লেন। কারা আকাশ? কারা তোমার জীবনের এই সর্বনাশ করেছে? তোমাকে এখন আর জগতের কাউকে ভয় পেতে হবে না। তোমার অরণি এখন শুধু তোমার জীবনসঙ্গিনী নয়, এই জেলার দণ্ডমুণ্ডের কর্তা। যে পিশাচ তোমার শরীরের একটা লোমও ছুঁয়েছে, আমি তাকে নরক দর্শন করাব, এটি আমার শপথ। আকাশ অরণির চোখের দিকে চাইল। সেই মণিতে তখন ন্যায়ের অগ্নিশিখা জ্বলছিল। আর এই ৮ বছরে প্রথমবার তার মনে হল যে সে অবশেষে একটি নিরাপদ আশ্রয়ের সন্ধান পেয়েছে। সে ধীর স্থিরে অরণির কাঁধে মাথা এলিয়ে দিল এবং পরম শান্তিতে চোখ বুজল। কিন্তু অরণি মনে মনে জানতেন এটি কেবল একটা মহাযুদ্ধের শুরু। ৮ বছর আগেকার সেই কুৎসিত ষড়যন্ত্র যা তার আকাশকে ভিখারি বানিয়ে দিয়েছিল, তা এখনও আধারে লুকিয়ে। আর এখন সেই সত্য উন্মোচনের পালা। এমন এক সত্য যা পুরো সমাজের ভিত নড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, জেলা শাসকের সেই বিশাল রাজকীয় ভবনটি, যা চিরকাল গাম্ভীর্য আর শৃঙ্খলায় ঘেরা থাকত, আজ সেখানে এক রহস্যময় উত্তাপ বিরাজ করছিল। গঙ্গার উত্তাল জোয়ারের মতো অরণির হৃদয়েও আজ আবেগের সহস্র ঢেউ আছড়ে পড়ছিল। ভেতরে এক সুবিশাল শয়নকক্ষে আকাশ নরম বিছানায় শায়িত ছিল। শহরের নামী চিকিৎসকরা তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। আকাশ ছিল দৃশ্যত আতঙ্কিত। তার চোখ বারবার ঘরের বিলাসবহুল আসবাবপত্র আর সেই অপরিচিত শ্বেতশুভ্র পোশাক পরা লোকগুলোর দিকে যাচ্ছিল, যারা তাকে পরীক্ষা করছিল। সে বারবার বিছানার এক কোণে কুঁকড়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অরণি তার হাত দুখানি পরম আশ্বাসে নিজের হাতের মুঠোয় ঘরে রেখেছিলেন। অরণি সেখানেই মেঝেতে কার্পেটের ওপর বসেছিলেন। তার মূল্যবান শাড়িতে তখনও সেই ফুটপাতের ধুলোবালি লেগেছিল, আর তার আখি যুগল থেকে নিরন্তর অশ্রু ঝরেই যাচ্ছিল। ম্যাডাম, আশঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রধান চিকিৎসক তার সরঞ্জাম গুছিয়ে বললেন। এনার শারীরিক গঠন খুব ভঙ্গুর হয়ে পড়েছে। দীর্ঘকাল ধরে পুষ্টিকর খাদ্যের অভাবে এই দশা। শরীরের বিভিন্ন স্থানে পুরনো জখমের অনেক দাগ বিদ্যমান। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এনার মানসিক অবস্থা। প্রচণ্ড মনস্তাত্ত্বিক আঘাত এবং সম্ভবত মস্তিষ্কে কোনো পুরনো চোটের কারণে এনার স্মৃতিভ্রম ঘটেছিল। আজ আপনাকে চাক্ষুষ দেখে আর আপনার স্পর্শ পেয়ে হয়তো এনার মগজের কোষে পুরনো স্মৃতিরা আবার নাড়া দিতে শুরু করেছে। অরণি ধরা গলায় প্রশ্ন করলেন, ডাক্তারবাবু, আমার আকাশ কি আবার আগের মতো প্রাণবন্ত হয়ে ফিরে আসবে? অবশ্যই ম্যাডাম। এখন এনার কেবল প্রচুর মমত্ববোধ, নিরাপত্তা আর মানসিক প্রশান্তি প্রয়োজন। ডাক্তার সাহেব পরামর্শ দিয়ে একগুচ্ছ প্রেসক্রিপশন সৈকত সাহেবের হাতে তুলে দিয়ে বিদায় নিলেন। কক্ষে এখন শুধু অরণি আর আকাশ। অরণি ধীর লয়ে উঠে বসলেন এবং আকাশের ললাটে স্নেহের চুম্বন আঁকলেন। দীর্ঘ ৮টি বছর। এই দীর্ঘ সময়ে তিনি মন্দিরে মন্দিরে না জানি কত মানত করেছিলেন। অরণি! আকাশ খুব ক্ষীণ স্বরে তাকে ডাকল। তার চোখে এখন আর আগের মতো সেই শূন্যতা নেই, বরং আছে এক গভীর হাহাকার। আমি তো এখানেই আছি আকাশ, তোমার প্রাণের কাছে। অরণি তাকে পরম মমতায় জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন।
আমার ধোঁয়াশা স্মৃতির টুকরোগুলো একটু একটু করে মনে পড়ছে অরণি। আকাশের কণ্ঠস্বর প্রকম্পিত হচ্ছিল। সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত, অঝোরে বৃষ্টি, কিছু ছায়ামূর্তি আমাকে পশুর মতো মারধর করছিল। ওরা শাসাচ্ছিল যে আমি ওদের দুর্নীতির গোপন নথি উদ্ধার করে চরম অন্যায় করেছি। ওরা আমাকে তীব্র গতির গাড়ি থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর চারদিকে শুধু অন্ধকার, জমাটবদ্ধ অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল, তখন নিজেকে এক আবর্জনার স্তূপের মাঝে আবিষ্কার করলাম। আমার নিজের নাম ধাম সব মুছে গিয়েছিল। মানুষ আমাকে উচ্ছিষ্টের মতো তাড়িয়ে দিত। আমি মানুষের ফেলে দেওয়া পচা খাবার খেয়ে প্রাণ বাঁচিয়েছি। অরণি, আমি... আকাশ তখন বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ল। এককালের এক আত্মমর্যাদা সম্পন্ন মানুষ আজ এক অসহায় শিশুর মতো হাহাকার করছিল। অরণি তাকে নিজের বাহুডোরে বেঁধে নিলেন। স্থির হও প্রিয় আমার, শান্ত হও। সেই বিভীষিকা এখন অতীত। সব কষ্ট শেষ হয়ে গেছে। অরণির চোখে জল থাকলেও তার অন্তরে তখন প্রতিশোধের তুষের আগুন জ্বলছিল। যারা তার স্বামীর জীবনের অমূল্য ৮টি অবছর কেড়ে নিয়েছে, তারা আর দিনের আলো শান্তিতে দেখতে পারবে না। ঠিক সেই মুহূর্তে বাড়ির সামনের বারান্দায় বিশাল হট্টগোল শুরু হল। অরণির পিয়ে সৈকত সাহেব হন্তধন্ত হয়ে দরজার কাছে এলেন। তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ম্যাডাম, পরিস্থিতি বেগতিক। বাইরে বাইরে যেন পুরো জনপদ ভেঙে পড়েছে। সৈকত সাহেব, স্পষ্ট করে বলুন কি হয়েছে। অরণি তড়িৎ চোখের জল মুছে রুখে দাঁড়ালেন। ম্যাডাম, সেই মোড়ে যখন আপনি গাড়ি থেকে নামলেন, তখন উৎসুক কিছু লোক মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেছিল। সেই দৃশ্য এখন সাইবার দুনিয়ায় আগুনের মতে ছড়িয়ে পড়েছে। ডিএম ম্যাডাম রাস্তায় কুড়িয়ে পেলেন নিখোঁজ স্বামী, এই শিরোনামে সব সংবাদ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বাইরে অসংখ্য টিভি ক্যামেরা, শত শত সাংবাদিক আর কৌতূহলী মানুষ ভিড় জমিয়েছে। সবাই ভেতরে প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন রীতিমতো হিমশিম খাচ্ছে। অরণি বাতায়ন থেকে পর্দা সরিয়ে দেখলেন। বাইরের দৃশ্য ছিল অভূতপূর্ব। অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ বাতি জ্বলছিল। সাংবাদিকদের চিৎকারে কান ঝালাপালা হওয়ার জোগাড়। প্রত্যেকে সেই নারীর উপাখ্যান জানতে ব্যাকুল ছিল, যে জেলার প্রধান শাসক হয়েও যার স্বামী পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছিল। অরণি, আমার বুক কাঁপছে। ওই যমদূতরা আবার আমাকে ধরে নিয়ে যাবে। বাইরের শোরগোল শুনে আকাশ ফের কুকড়ে গেল এবং কম্বলের নিচে মুখ লোকাল। অরণি আকাশের দিকে ফিরলেন। সেই মুহূর্তেই অরণির ভেতরের সেই কোমল হৃদয়ের স্ত্রী বিসর্জন দিয়ে সেখানে রুদ্রমূর্তিধারী এক সিংহী জাগ্রত হল, যাকে যমের মতো ভয় পায় সব অপরাধীরা। সৈকত সাহেব, অরণির কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো কঠিন, পুলিশ সুপারকে জরুরি তলব করুন। আগামী ১০ মিনিটের মধ্যে আমার বাসভবনের সীমানায় পুরো জেলার রিজার্ভ ফোর্স মোতায়েন চাই। আর মিডিয়াকে স্পষ্ট বার্তা দিন, অরণি আইএএস নিজে সব উত্তর দিতে বাইরে আসছেন। রাত্রিকালীন প্রহর তখন ৮টা। জেলা শাসকের বাসভবনের প্রশস্ত প্রাঙ্গণে অসংখ্য সার্চ লাইটের আলোয় মনে হচ্ছিল যেন মধ্যদুপুর। অরণি যখন প্রধান ফটক দিয়ে বাইরে পা রাখলেন, সাথে সাথেই শত শত ক্যামেরার ফ্ল্যাশ আর হাজারো প্রশ্নের তুবড়ি ছুটতে শুরু করল। ম্যাডাম, ওই লোকটি কি সত্যিই আপনার নিখোঁজ স্বামী? এতগুলো বছর তিনি কোথায় অন্তরীণ ছিলেন? আপনার স্বামী ভিক্ষা করছিল। এটা কি প্রশাসনের চরম ব্যর্থতা নয়? অরণি ধীর পদক্ষেপে অস্থায়ী মঞ্চে উঠলেন এবং মাইক্রোফোনটা হাতে নিলেন। তার প্রখর দৃষ্টি ভিড়ের ওপর দিয়ে চলে গেল। তার শাড়িতে ধুলো মাখা ছোপ থাকলেও তার ব্যক্তিত্বের ছটায় পুরো জনতা এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল। হ্যাঁ, অরণির কণ্ঠস্বর মাইকে গম্ভীরভাবে প্রতিধ্বনিত হল। আপনারা যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তা ধ্রুব সত্য। সেই লাঞ্ছিত মানুষটি, যাকে আজ আমি ধুলোবালি থেকে তুলে এনেছি, তিনি আর কেউ নন, আমার বৈধ স্বামী আকাশ। সেই আকাশ যে বিগত ৮টি বছর ধরে নিখোঁজ ছিল। সেই আকাশ যাকে সবাই মৃত ধরে নিলেও আমি আমার নিবৃতে সযত্নে আগলে রেখেছিলাম। ভিড়ে তখন পিনপতন নীরবতা। বন্ধুরা, অরণি দীর্ঘ এক শ্বাস নিলেন। তার নয়ন যুগল তখন আগ্নেয়গিরির লাভার মতো উত্তপ্ত। আপনারা জানতে চেয়েছেন তিনি সেই নর্দমার ধারে কিভাবে পৌঁছলেন। শুনুন তবে। ৮ বছর আগে আকাশ ছিল একজন নীতিবান, নির্ভীক সাংবাদিক। সে এই জেলার এক বিশাল ভূমি কেলেঙ্কারির মূল শিকড় খুঁজে পেয়েছিল। সেই মহাদুর্নীতিতে বড় বড় রাজনৈতিক নেতা, অসাধু ব্যবসায়ী আর কিছু কলঙ্কিত আমলা জড়িত ছিল। সেই কুৎসিত সত্য যাতে ফাঁস না হয়, তাই সেই নরপশুরা আমার স্বামীকে নৃশংসভাবে খুনের চেষ্টা চালায়। তাকে আধমরা করে ফেলে আসা হয়। মস্তিষ্কে আঘাতের ফলে তার স্মৃতি হারিয়ে যায়। সে যাযাবরের মতো পথে পথে ঘুরেছে, আর সেই শয়তানগুলো জনগণের রক্ত চুষে বিলাসিতা করেছে। সাংবাদিকদের মাঝে তীব্র গুঞ্জন শুরু হল। অরণি তার বজ্রমুষ্টি শক্ত করলেন।
আজ সেই অসমাপ্ত বিচারের ভার আমি নিজের হাতে তুলে নিচ্ছি। আমার স্বামী তার আবছা স্মৃতি থেকে সেই মূল হোতার পরিচয় আমাকে নিশ্চিত করেছেন। আর আমি, অরণি আইএএস, আজ প্রকাশ্যেই এই অঙ্গীকার করছি যে যতক্ষণ না আমি সেই হায়নাদের খাঁচায় পুড়ছি, আমি অন্ন গ্রহণ করব না। ম্যাডাম, কি সেই অধম? জনৈক সাংবাদিক ক্ষিপ্ত হয়ে জানতে চাইলেন। অরণি মাইক্রোফোনে শেষ কয়েকটি শব্দ উচ্চারণ করলেন। এই জেলার কুখ্যাত ঠিকাদার আর ভূমিদস্যু জাহির খাঁ, আর আমার বাহিনী আজ রাতের অন্ধকারেই তাকে শিকল পড়াবে। অরণির এই তেজস্বী ঘোষণা শোনামাত্রই পুরো প্রশাসনিক মহলে কম্পন শুরু হল। জাহির খাঁ কোনো নগণ্য ব্যক্তি ছিল না, তার ক্ষমতা ছিল অসীম। ওপর মহলের প্রভাবশালীদের ফোন আসতে শুরু করল, মন্ত্রীদের প্রচ্ছন্ন হুমকি শুরু হল। কিন্তু অরণি তার সব যোগাযোগের মাধ্যম বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো, শহর তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু নদীর ওপারে সেই নির্জন পরিত্যক্ত গোডাউনে, যেখানে জাহির খাঁর গোপন রাজত্ব ছিল, সেখানে আজ অন্যরকম তৎপরতা। পিচ ঢালা পথে চাকার তীক্ষ্ণ ঘর্ষণের শব্দ বেজে উঠল। কোনো উচ্চকিত সাইরেন বাজানো হয়নি। 10টি পুলিশের গাড়ি আর 2টি সশস্ত্র ভ্যান হঠাৎ সেই গুদামঘরকে ঘিরে ফেলল। চারপাশ থেকে নিশ্ছিদ্র বেষ্টনী গড়ে তোল, একটা মাছিও যেন গলে বেরোতে না পারে। এক গম্ভীর আদেশ ভেসে এলো। এটি ছিল জেলার সবচেয়ে দুর্ধর্ষ এনকাউন্টার স্পেশালিস্ট, যাকে অরণি নিজে এই অপারেশনের জন্য নির্দেশ দিয়েছিলেন। নিস্তব্ধ রাতকে এ4 করে পুলিশদের ভারী বুটের আওয়াজ এগিয়ে আসতে লাগল। জহির খাঁর সশস্ত্র পাহারাদাররা পাল্টা গুলি শুরু করল। কিন্তু আজ পুলিশ বাহিনীর চোখে ছিল ন্যায়ের আগুন। এটি কোনো রুটিন মাফিক অভিযান ছিল না, এটি ছিল একজন নিগৃহীত স্বামীর অপমানের শোধ নেওয়া এক ক্ষিপ্ত স্ত্রীর রণহংকার। কয়েক মিনিটের রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রধান ফটক উড়িয়ে দেওয়া হলো। পুলিশ বাহিনী বন্দুক তাক করে ভেতরে আছড়ে পড়ল। জহির খাঁ, যে কয়েক ঘন্টা আগেও নিজেকে ধরাকে সরা জ্ঞান করত, আজ এক ত্রস্ত পশুর মতো পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করছিল। থামো জহির! অফিসারের নিখুঁত নিশানায় একটা গুলি তার উড়ুতে বিঁধল। জহির যন্ত্রণায় আর্তনাদ করে থপাস করে মাটিতে আছড়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই জহির খাঁ আর তার সাঙ্গপাঙ্গরা হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশের জালে ধরা পড়ল। রক্তাক্ত আর বিধ্বস্ত জহিরকে টেনে হিচড়ে যখন বাইরে আনা হলো, সামনে একটি কালো রঙের এসইউভি দাঁড়িয়েছিল। গাড়ির দরজা খুলে ধীর পায়ে অরণি নেমে এলেন। রাতের সেই গাঢ় আধারে গাড়ির তীব্র আলোয় অরণিকে রণচণ্ডী দেবীর মতো মনে হচ্ছিল। জহির খাঁ যন্ত্রণায় কোকিয়ে উঠে মুখ তুলে চাইল। তুই অনেক বড় ভুল করলি রে ছুরি! অরণি তার অতি সন্নিকটে গিয়ে দাঁড়ালেন। কোনো কথা না বলে নিজের সর্বশক্তি দিয়ে জহিরের গালে এক কষিয়ে থাপ্পড় মারলেন, যে তার কষ বেয়ে রক্ত পড়তে লাগল। এটি সেই 8 বছরের প্রতিটি মুহূর্তের পাওনা, যা আমার স্বামী রাস্তায় কুকুরের মতো কাটিয়েছেন। অরণি হিমশীতল কণ্ঠে বললেন। একে সর্বোচ্চ পর্যায়ের কারাগারে নিয়ে যান এবং এমনভাবে মামলা সাজান যাতে এর পরবর্তী প্রজন্ম অধর্ম করার কথা ভাবলে শিউরে ওঠে। পরদিন প্রত্যুষে গঙ্গার ঘাটে ভোরের প্রথম আলোর ছটায় একটি অপার্থিব প্রশান্তি নেমে এলো। গত রাতে সেই ঝড়ের পর এই মৌনতা ছিল অতি মধুর। সংবাদপত্রের শিরোনামে জাহির খানের পতন আর অরণি আইএএসের শৌর্যগাথা জায়গা নিল। যে শহর কাল পর্যন্ত একজন ছিন্নমূল মানুষকে অবজ্ঞার চোখে দেখত, আজ সেই শহর সেই মহীয়সী নারীকে কুর্নিশ জানাচ্ছিল, যিনি নিজের হৃত গৌরবকে রাস্তার ধুলো থেকে তুলে আবার রাজসিংহাসনে বসিয়েছেন। জেলাশাসক আবাসের পুষ্পশোভিত উদ্যানে সকালের মিঠে রোদ খেলা করছিল। আকাশ এখন একটি আরাম কেদারায় আসীন। তাকে সযত্নে স্নান করিয়ে মার্জিত পোশাকে সাজানো হয়েছে। অবিন্যস্ত দাড়িগোপ ছেটে ফেলায় তাকে এখন আর সেই ভিখারি মনে হচ্ছিল না। সে যেন আবার সেই পুরনো আকাশ হয়ে ফিরে এসেছে। অরণি একটি চিলতে হাসি নিয়ে চায়ের কাপ হাতে আকাশের পাশে এসে বসলেন। আকাশ তখনও কিছুটা আড়ষ্ট ছিল। সে অরণির কাজল মাখা চোখের দিকে চাইল। সেই চোখে আজ আর কোনো হাহাকার নেই, আছে কেবল সমুদ্রের মতো ভালোবাসা। অরণি, আকাশ খুব নিচু গলায় ডাকল। তুমি কি সত্যি আমাকে এখনো আগের মতো সম্মানের সাথে ভালোবাসো? আমি তো আমার অস্তিত্বকেই নর্দমায় হারিয়ে ফেলেছিলাম। বন্ধুরা, অরণি তার মোলায়েম হাতটি আকাশের রুক্ষ গালে রাখলেন। তুমি তোমার সত্তা ভুলতে পারো আকাশ, কিন্তু আমার পুরো বিশ্ব তো তোমার মধ্যেই সীমাবদ্ধ। প্রাণ কি কখনো নিজের স্পন্দনকে ত্যাগ করতে পারে? তুমি যে নরক যন্ত্রণা সহ্য করেছ, তা আমার ভালোবাসাকে লোহার মতো মজবুত করে দিয়েছে।
এখন থেকে প্রতিটি সূর্যোদয় আর প্রতিটি মুহূর্ত কেবল আমাদের। আকাশের চোখ দিয়ে আবার জোড়াধারা নেমে এলো, কিন্তু এবার তা কষ্টের নয়, তা ছিল পরম স্বস্তি আর অসীম সুখের অশ্রু। সে অরণির হাতটি নিজের ঠোঁটে ছুঁয়ে তাকে বুকের মাঝে টেনে নিল। ৮ বছরে সেই দীর্ঘ তমসা এখন কেটে গেছে, অশুভ শক্তির বিনাশ হয়েছে, আর সত্যিকারের পবিত্র ভালোবাসার বিজয় নিশান উঠছে। জগতের মানুষের কাছে এটি হয়তো এক চাঞ্চল্যকর খবর ছিল, কিন্তু অরণি আর আকাশের কাছে এটি ছিল এক অমর প্রেম কাব্য, যা প্রমাণ করে দিল যে প্রকৃত ভালোবাসা কখনো হার মানে না, সে কেবল ধৈর্যের সাথে তার মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করে। বন্ধুরা, অরণি আর আকাশের এই হৃদয় বিদারক উপাখ্যানটি আপনাদের কেমন লাগলো? অরণি জহির খানের সাথে যা করেছেন তা কি উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের মন্তব্য ঘরে জানাবেন। যদি এই কাহিনীটি আপনাদের অন্তরে একটুও রেখাপাত করে থাকে, তবে ভিডিওটিতে একটি পছন্দ অবশ্যই দেবেন এবং আপনাদের পরিচিতদের সাথে এটি ছড়িয়ে দেবেন। এমনই সব রুদ্ধশ্বাস এবং আবেগময় কাহিনীর জন্য আপনাদের প্রিয় চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের পরবর্তী গল্পের কথা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।